আসসালামু আলাইকুম। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার ২-১ দিনের মাথায় আমি একটা সার্কাজম পোস্ট দিয়েছিলাম যে আমি একটা নতুন আইএলটিএস ব্যাচ খুলবো এবং দেশ যেহেতু স্বাধীন এবং এখানে এখানে কোনো আর বৈষম্য নেই, তাই কেউ যদি ছাত্রলীগও করে থাকে তারপরেও সেই ব্যাচে আসলে ভর্তি হতে পারবে এবং আইএলটিএস কোচিং করতে পারবে। ইন্টারেস্টিংলি এই পোস্টটা অনেকেই সিরিয়াসলি নিয়েছেন এবং আমাকে অনেকবার জিজ্ঞেস করছেন যে আসলে আমি ব্যাচটা কবে আরম্ভ করব এবং এর পাশাপাশি আরও অনেকগুলো প্রশ্ন আসছে যে আইএলটিএসের প্রস্তুতি কীভাবে নিতে হয়, কীভাবে এবং রিসোর্সগুলো কোথায় পাবে। তো সবগুলোর তো আর উত্তর ওইভাবে আলাদা করে দেওয়া হয় না। আমি এই ভিডিওতে চেষ্টা করব যাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এর মধ্যে চলে আসে। সো দেখেন, ইংরেজিতে মানুষ কেমন, মানে তাদের স্কিলটা কেমন, এটা দেখার জন্য বিশ্বব্যাপী অনেকগুলো টেস্ট প্রচলিত আছে। তার মধ্যে আইএলটিএস একটা, এর বাইরেও আছে আপনার পিটিই, ডুওলিঙ্গো, টোফেল এবং আরও অনেকগুলো। সো আমরা আইএলটিএস নিয়েই দেখতে যাচ্ছি। আইএলটিএসের এই টেস্টটার মূলত ম্যানেজ করে হচ্ছে কেমব্রিজ, আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল, এরাই এবং এর প্রশ্নগুলো করে থাকে। আর সাধারণত আইএলটিএস দেয় হচ্ছে ধরেন যে দুই রকমের মানুষ আছে। এক হচ্ছে আপনি মাস্টার্স বা পিএইচডি বা ব্যাচেলার্স করতে দেশের বাইরে যাবেন এবং তখন আপনার একটা রিকোয়ারমেন্ট থাকে ওই ইউনিভার্সিটির যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিতে হবে। সেটা আপনি টোফেল দিতে পারেন, আইএলটিএস দিতে পারেন, পিটিই দিতে পারেন বা অন্যগুলোও দিতে পারেন। আইএলটিএসটা মোটামুটি সব জায়গায় অ্যাকসেপ্টেড এবং টোফেলও, যে আমাদের দেশে আইএলটিএসটা বেশি পপুলার, হয়তো কোচিংগুলোর কারণে অথবা হয়তো অনেকেই এই ব্যাপারটা একটু সহজভাবে নেন এর কারণে। যাই হোক, সেদিকে না যাই। আইএলটিএসটা মূলত 4টা সেকশানে টেস্টটা হয়ে থাকে। আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন আপনার ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি থেকে। রেজিস্ট্রেশন করতে প্রায় 22,500 টাকার মতো লাগে এবং এটার পর আপনার টেস্ট থাকবে। 4টা মডিউল: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। স্পিকিংয়ের টেস্টটা সাধারণত আলাদা একটা দিনে হয় এবং বাকি 3টা মডিউলের টেস্টটা একদিনেই হয়। এখানে লিসেনিংয়ে আপনার 40টা প্রশ্ন থাকে, একজন বলে যাবে এবং পাশাপাশি আপনাকে উত্তরগুলো নোট করতে হবে। এর লেন্থটা হচ্ছে আপনার টোটাল টেস্টটার হয়তো বা অডিও প্লে হবে 30 মিনিট এবং 10 মিনিট পাবেন আপনি খাতায় যে এর মধ্যে যে উত্তরগুলো লিখেছেন এটা মেইন শিটে ট্রান্সফার করার জন্য। সো 4টা সেকশন থাকে লিসেনিংয়ে। প্রত্যেকটা সেকশানে 10 থেকে 12টার মতো কোয়েশ্চেন থাকে এবং সেকশনগুলো ইউজুয়ালি ইনক্রিমেন্টালি ডিফিকাল্ট হয়, মানে পার্ট ওয়ানের চেয়ে সেকশন ওয়ানের চেয়ে সেকশন 2 একটু বেশি কঠিন হয় এবং ফলোড বাই 3 অ্যান্ড 4। সো এখানে কোনো সেকশানে একজন মানুষই কথা বলে যান, কোনো সেকশানে দুজন মানুষ কথা বলেন, কনভারসেশন থাকে। সো এগুলো আপনার আরেকটু সামনে গেলে আমি হচ্ছে আরেকটু বিস্তারিত বলবো। এরপর আপনি আসেন রিডিংয়েও আপনার 40টা প্রশ্ন থাকে এবং 40টা প্রশ্নের মধ্যে এটা আপনি 40টা প্রশ্ন থাকবে 3টা প্যাসেজের আন্ডারে। এখানেও একই কথা, প্যাসেজগুলো ইনক্রিমেন্টালি ইভেন মোর ডিফিকাল্ট হইতে থাকে, প্যাসেজ 1, 2, 3 এবং 3টা প্যাসেজ সাধারণত 3 ধরনের হয়। একটা প্যাসেজ আপনি পাবেন আর্টস, লিটারেচার অর সোশিওলজি অর অ্যানথ্রোপোলজি থেকে, একটা প্যাসেজ পাবেন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স থেকে, আর একটা আপনি ডিরেক্ট সায়েন্স থেকে পাবেন। আর প্রথম যে সেকশনটা বললাম ওখানে আপনার এই টাইপের অন্যান্য ডিসিপ্লিন থেকেও প্রশ্ন আসে, প্যাসেজগুলো থাকে। এবং এই যে 3 ধরনের প্যাসেজ, এর আন্ডারে প্রায় 12 থেকে 13 ধরনের কোয়েশ্চেন টাইপ থেকে কিছু প্রশ্ন থাকে। যেমন ট্রু ফলস নট গিভেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, হেডিং ম্যাচিং, সামারি, এই ধরনের প্রশ্নগুলো থাকে। এটার লেন্থ হচ্ছে, ইফ আম নট রং, ইটস 60 মিনিট, 60 মিনিটের মধ্যে উত্তর করতে হয় এবং আলাদা কোনো সময় থাকে না উত্তর ট্রান্সফার করার জন্য। দেন আপনি আসেন রাইটিংয়ে 2 ধরনের প্রশ্ন থাকে, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2, দুটো টাস্ক থাকে। টাস্ক 1-এ হচ্ছে কিছু গ্রাফ থাকে, যেমন বার চার্ট থাকতে পারে, পাই চার্ট থাকতে পারে, অথবা লাইন গ্রাফ থাকতে পারে। এইগুলোর আপনার ডেসক্রিপশনটা লিখতে হয় আর এটা থাকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। আপনি যদি 150 ওয়ার্ডের কম লেখেন আপনি পেনাল্টি পাবেন। আর টাস্ক 2-তে থাকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, ওটার বেসিসে আর্গুমেন্ট উপস্থাপন করতে হয় অথবা আপনার অপিনিয়ন দিতে হয় এবং আরও অনেক টাইপের হইতে পারে। এটা থাকে 250 ওয়ার্ডের, 250 ওয়ার্ডের কম লিখলে আপনি পেনাল্টি পাবেন। এবং এটা 4টা জিনিসের উপর ভিত্তি করে গ্রেডিংটা করা হয়। এটা আমরা পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব। দেন থাকে হচ্ছে স্পিকিংয়েও 3টা পার্ট থাকে সাধারণত। প্রথম যে পার্ট 1, 2, 3,
পার্ট 1টা 4 থেকে 5 মিনিট হইতে পারে। পার্ট 2টা আপনাকে প্রথমে একটা কিউ কার্ড দেবে, একটা কার্ড দিবে যেখানে আসলে কিছু একটা টপিক থাকবে, ওর আন্ডারে কিছু প্রশ্ন থাকবে এবং ওই টপিকটার উপর আপনি 1 মিনিট ধরে প্রস্তুতি নেবেন, ছোট করে নোট নেবেন এবং ফলোড বাই দ্যাট 2 মিনিট কথা বলবেন। আর পার্ট 3তে ওই পার্ট 2তে যে প্রশ্নগুলো ছিল ওর রিলেভেন্ট কিছু প্রশ্ন থাকবে যেগুলো উনি আপনাকে করবেন এবং তার বেসিসে আপনি উত্তর দিবেন। এই গেল আপনার স্পিকিং। এবার আপনি আসেন হচ্ছে ওভারঅল স্পিকিংটা আপনার অ্যারাউন্ড 11 to 14 মিনিটস হয়। আগে ফেস টু ফেস হতো, এখন জুম কলে হয়। আপনি একটা সেন্টারে যাবেন, সেন্টারে যেয়ে ওখান থেকে অন্য পাশে হয়তো বা ঢাকা বা দেশের বাইরে থেকে টেস্ট টেকার যিনি আছেন উনি আপনাকে প্রশ্ন করবেন, উত্তর করবেন। এখানে সব কিছু ওরা আসলে আগে থেকে এসে সেট করে দিয়ে যায়। যেমন আপনি যদি আইডিপির আন্ডারে রেজিস্ট্রেশন করেন বা ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন করেন, ওরা এগুলো ম্যানেজ করে। আচ্ছা, এবার আমরা আসি স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে এবং স্ট্র্যাটেজি এবং রিসোর্সেস। সো ফর লিসেনিং আপনি আমি মূল চ্যালেঞ্জগুলো বলি। মূল চ্যালেঞ্জগুলো হলো যে আপনার একটা হবে যে অ্যাকসেন্ট। ওখানে ব্রিটিশ অ্যাকসেন্ট থাকতে পারে, ব্রিটিশ অ্যাকসেন্টে মানুষ কথা বলতে পারে, আবার ইউএস অ্যাকসেন্ট হইতে পারে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট হইতে পারে, কানাডিয়ান হইতে পারে, নিউজিল্যান্ড অ্যাকসেন্ট হইতে পারে। অনেকেই এটাতে অভ্যস্ত নন, যে কারণে কখনো কখনো যদি অ্যাকসেন্টটা ভিন্ন হয়ে যায় যেটাতে সে অভ্যস্ত, যেমন আমরা সাধারণত ইউএস অ্যাকসেন্টে অনেক অভ্যস্ত কারণ আমরা হলিউডের অনেক ফিল্ম দেখি। সো কেউ যদি ব্রিটিশ অ্যাকসেন্টে অভ্যস্ত না হয় তার জন্য কিছুটা কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে। সো ফর দ্যাট আপনাকে প্র্যাকটিস করার সময় অনেক প্র্যাকটিস করলে এই প্রবলেমটা আসলে আর থাকে না। বাট আপনার যদি স্পেসিফিক কোনো পার্টিকুলার অ্যাকসেন্টে প্রবলেম থাকে, অফকোর্স ইউ শুড লিসেন মোর কন্টেন্ট ইন দ্যাট অ্যাকসেন্ট। লাইক যদি আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট আপনি কম বুঝেন তাহলে আপনার বিবিসি বেশি করে শোনা উচিত। আপনি যদি ইউএস অ্যাকসেন্ট ভালো না বুঝেন তাহলে আপনার হলিউডের ফিল্ম দেখা উচিত বা কোয়েশ্চেন্সগুলো অথবা হলিউডের বিভিন্ন ধরনের শো দেখা যাইতে পারে বা ওদের কোনো অডিও স্ক্রিপ্ট শোনা যাইতে পারে। এনিওয়ে, সো এটা গেল একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হলো লিসেনিংয়ে যে আপনি নাম্বারগুলোর ডিফারেন্স অনেক সময় বোঝে না মানুষ। যেমন 13 এবং 30, এই দুটো কথা দেখবেন আপনি অনেক সময় বুঝতে পারবেন না যে কী বলতেছে, যেহেতু ওরা একটানা বলে যাবে অনেক সময় মিস হয়ে যায়। তো এক্ষেত্রে আপনার প্রপার ডিফারেন্সটা বোঝার জন্য ভালো প্র্যাকটিস করতে হয়। এটার জন্য অনেক প্র্যাকটিস আপনি পাবেন ইউটিউবে, যে কমন প্রবলেমগুলো কি লিসেনিং, এই টাইপের জিনিসগুলো। সো এইগুলো মোটামুটি ফোকাস করে একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যায়। লিসেনিংয়ের বেলায় আমার সাজেশন থাকবে আপনি আইএলটিএস লিজ ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেল লিজ, ওরা যা বলে এগুলো ফলো করেন। এর বাইরে আপনি যদি একটা ভিডিও দেখতে চান, আমি বলবো আইএলটিএস অ্যাডভান্টেজের যে ভিডিওটা আছে, ওর অনেকগুলোই ভিডিও আছে, এর মধ্যে একটা আছে গেট ব্যান্ড 9 আফটার ওয়াচিং দিস ভিডিও। সো গেট ব্যান্ড 9 ইন লিসেনিং আফটার ওয়াচিং দিস ভিডিও, এই ভিডিওটা আপনি দেখেন, এটা আপনি পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, এবং সেটা না হলে নিজে একটু খুঁজে নিতে হবে। এরপর আপনি আরেকটা চ্যানেল আছে হচ্ছে আইএলটিএস সাইমন, ওনারগুলোও দেখতে পারেন, বেশ ভালো রিসোর্স। সব মিলে আপনার হয়তো 1 ঘন্টা লাগবে, এটা দেখেন, এরপরে জাস্ট ওরা যে টেকনিকগুলো বলে ওইটা অনুযায়ী ফলো করে প্র্যাকটিস করেন। বাট ওভারঅল সাজেশন হলো আপনি যেখানে ভুল করেন ওই জায়গায় কেন ভুল হচ্ছে এটা খুঁজে বের করা, এবং এটার জন্য আপনাকে কেমব্রিজের যে বইগুলো আছে ওইগুলো অনেক হেল্প করবে। কেমব্রিজের 1 to 19, এখন প্রায় 19টা বই আছে কেমব্রিজের। আপনি 10 থেকে 19 পর্যন্ত সলভ করলেই এনাফ, এর থেকে বেশি করার কোনো প্রয়োজন নেই। ইভেন 4-5টা বই সলভ করলেই হয়ে যায়। তো ওখান থেকে সলভ করেন এবং যেখানে ভুল হয় সেগুলো আবার ফিক্স করেন। সবচেয়ে বড় ভুল করি আমরা যে আমাদের যে ভুলের জায়গাগুলো আছে ওইগুলো আমরা ঠিক করি না, এটা একটা বিরাট প্রবলেম। এটা যদি আপনি না করেন, ভুল থেকে যদি না শেখেন, দের ইজ নো ওয়ান গোয়িং টু রেস্কিউ ইউ। আর পরপর অনেক প্র্যাকটিস করেন না, আপনি একটা করেন, দেন ভালো মতো অ্যানালাইজ করেন যে আপনার একজ্যাক্টলি ভুলটা কোথায় হচ্ছে। যেমন আপনার যদি দেখেন যে আপনি আমার বারবার ম্যাপে ভুল হচ্ছে, তাহলে ম্যাপটা আগে শিখতে হবে। ম্যাপে আপনি যদি ডিরেকশনাল ওয়ার্ডগুলো না জানেন, লোকেশনের ওয়ার্ডগুলো না জানেন, আপনি ম্যাপ ভালো করতে পারবেন না। 100টা প্র্যাকটিস করলেও আপনি পারবেন না। তো আপনাকে ওগুলো আগে শিখতে হবে, এবং এটার জন্য আজকাল চ্যাট জিপিটি ইউজ করাটা শিখে যান। চ্যাট জিপিটি আস্ক করলে ইজিলি বলে দিবে, অথবা একটু ইউটিউবে ভিডিও দেখলেই পেয়ে যাবেন। সো প্রথমত আগে কিছু ভিডিও দেখেন, বললাম একটা ভিডিও যদি দেখেন আইএলটিএস অ্যাডভান্টেজ অলরেডি বলেছি, এরপরে আইএলটিএস লিজ এবং আইএলটিএস সাইমন,
এবং আমরাও চেষ্টা করবো কিছু স্ট্র্যাটেজিক ভিডিও দেওয়ার জন্য। যদি বাংলায় দেখতে চান তাহলে বাংলায় আইএলটিএস রাশেদ ভাইয়ের যে ভিডিওটা আছে লিসেনিংয়ের উপর কয়েকটা দেখে ফেলেন, ইনশাল্লাহ আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে। এরপর আসেন লিসেনিং, সরি রিডিং। তবে রিডিংয়ে যাওয়ার আগে আমি আরেকটু কথা বলে যাই, সেটা হলো লিসেনিংয়ে আপনি যখন করবেন মেইন টেস্টের সময় সলভ করবেন, তখন অ্যাডভান্স পড়ে ফেলতে পারাটা অনেক হেল্পফুল। যেমন আপনাকে স্ক্যানিং এবং স্কিমিংটা খুব ভালো মতো জানতে হবে। আপনি যদি আগে ভাগে ওনটা যেটা অডিও বলতেছে তার আগে কিন্তু একটা গ্যাপ থাকে 30 থেকে 40 সেকেন্ডের, যে পুরোটা পড়ার জন্য। তখন কি পড়বেন, কিওয়ার্ড কীভাবে মার্ক করবেন, এগুলো আপনাকে খুব ভালো মতো জানতে হবে। এগুলো কিন্তু নতুন করে আলাদা করে শেখার কিছু নাই। আপনি স্ক্যানিং এবং স্কিমিং যদি ভালো জানেন, কিওয়ার্ড আইডেন্টিফাই যদি করতে পারেন, তাহলে আপনি এটা খুব সহজেই করতে পারবেন। কিওয়ার্ড আইডেন্টিফিকেশন ইজ বেসিক্যালি ওই কোয়েশ্চেনটা কী জানতে চাচ্ছে, শুধু ওই ওয়ার্ডটা আইডেন্টিফাই করেন, দেন আপনি ইজিলি শুনতে পারবেন। এবং একই সাথে আপনাকে প্যারাফ্রেজিংয়ে খুব ভালো হইতে হবে, আদারওয়াইজ আপনি লিসেনিংয়ে খুব ভালো মার্ক অ্যাকচুয়ালি তুলতে পারবেন না। আর এরপর আসেন রিডিংয়ে আমি অলরেডি বলেছি যে 3টা প্যাসেজ থাকে এবং যেগুলো ইনক্রিমেন্টালি ইভেন মোর ডিফিকাল্ট হয়। এবং এখানে যে 13 ধরনের প্রশ্ন আসতে পারে, এই প্রত্যেকটাই আপনার ভালো মতো প্র্যাকটিস করে যেতে হবে। আপনার যেখানে দুর্বল আপনি আছেন ওখানে আরও ভালো মতো প্র্যাকটিস করতে হবে। লিসেনিংয়ের জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আমি যা পড়তেছি আমি বুঝতে পারতেছি না। আপনি যদি যা পড়তেছেন এটা না বুঝতে পারেন, দ্যার ইজ নো ওয়ান গোয়িং টু রেস্কিউ ইউ, বিলিভ মি। কোনো টেকনিক্স অ্যান্ড ট্রিক্স আপনার কাজ করবে না। সো আগে ভালো মতো বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি দেখেন যে আপনি একেবারেই কিছু বুঝতে পারতেছেন না অ্যান্ড ইউ হ্যাভ এনাফ টাইম, আমি বলবো যে এই সিরিজের বইগুলো আপনারা দেখেন। এই যে এটা হচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এটা হচ্ছে রিডিং ফর প্লেজার। এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা সিরিজ। এটা খুব সুন্দর করে এখানে আপনার দেওয়া আছে। এখানে বেসিক্যালি প্রত্যেকটা সেন্টেন্স এবং সেন্টেন্সের সাথে সাথে যেটা আপনি না বুঝতে পারেন ওইটার একটা ছোট করে অর্থ দেওয়া আছে উইথ প্রোনাউন্সিয়েশন, যেটা অ্যাকচুয়ালি আপনি স্পিকিংয়ে গেলেও কাজে লাগবে। এটা দেখতে পারেন। এর পাশাপাশি সাইফুরসের বইগুলো দেখতে পারেন, যেগুলো বিশেষ করে ওনার একটা বই আছে অর্থ কীভাবে বুঝতে হয় তার উপরে। একটু খোঁজ নেন, পেয়ে যাবেন। এটা আপনার জন্য বুঝতে খুব হেল্প করবে। আর একটা কাজ আপনি যেটা করবেন, পুরনো যে কেমব্রিজের বইগুলো আছে 1 to 7 প্রবাবলি, হ্যাঁ কেমব্রিজ 1 to 7, 1 2 3 4 7 যে কোনো একটা নেন এবং নিয়ে ওইখান থেকে প্যাসেজগুলো অ্যানালাইজ করেন। যে টাইপের প্যাসেজ আপনি কম বোঝেন ওই টাইপের প্যাসেজ আপনি বেশি করে পড়েন এবং অ্যানালাইসিস করে পড়েন। আপনি নিজে নিজে অ্যানালাইসিস করে পড়তে পারেন। আর একটা হইতে পারে আপনি সাইফুরসের বইগুলো থেকে হেল্প নিতে পারেন। সাইফুরসের অনেকগুলো বই বের হয়েছে এগুলোর অর্থ নিয়ে, সো এটা আপনার জন্য হেল্পফুল হবে। নতুন বইগুলো আপনি প্লিজ মিনিং সহ সলভ করেন না, এটা আপনার জন্য খুবই একটা প্যারাদায়ক ব্যাপার হয়ে যাবে। কারণ আপনি পড়বেন, পড়ে বাংলা চিন্তা করবেন, দেন আনসার করবেন, ইটস এ ভেরি প্যাথেটিক সিস্টেম। আপনি স্লো হয়ে যাবেন ইভেনচুয়ালি। এনিওয়ে, অনেক অন্য কথা চলে আসছে, আমরা একটু পেছনে যাই। 12-13 টাইপের যে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন কীভাবে সলভ করতে হয়, স্ট্র্যাটেজিটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এটার জন্য আমি বলবো আপনি আইএলটিএস অ্যাডভান্টেজের ওখানে যান। একটা ভিডিও পাবেন, যে ভিডিওটা আমি এখানে লিঙ্কটাও দিয়ে দিব, যে গেট ব্যান্ড 9 ইন আইএলটিএস রিডিং আফটার ওয়াচিং দিস ভিডিও। এটা দেখেন, ওখানে যে টেকনিকগুলো আছে আপনি এগুলো ফলো করেন, ইনশাআল্লাহ খুবই ভালো পারফর্ম করবেন। যদি প্রথম দিকে ওটার টাইম ধরে প্র্যাকটিস করবেন না, আগে এগুলো লিখে ফেলেন একটা কাগজে, লেখার পর আপনি আনলিমিটেড টাইমে সলভ করেন। যখন আপনার এগুলো আপনার মধ্যে আওতায় চলে আসবে তখন আপনি এগুলো নিয়ে টাইম ধরে ধরে সলভ করেন, ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন। আর আরেকটা জিনিস বলেছি, যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে আপনার কী করা উচিত। আপনার প্রথমত আমি একটা বই দেখালাম, এখান থেকে পড়তে পারেন, এটা আপনার গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে। আদারওয়াইজ আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে 1 থেকে 7 পর্যন্ত যে কেমব্রিজের বইগুলো আছে, একটা প্যাসেজ নেন, প্যাসেজগুলো পড়েন, ভালো মতো বুঝে পড়েন। এবং দেখবেন যে কিছু স্ট্রাকচার আছে যেগুলো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। হয়তো অলদো যে স্ট্রাকচারটা আছে এটা দিয়ে যে প্রশ্নগুলো করে এটা আপনি হয়তো ভালো বুঝতে পারেন না। তো এই যে ভালো বুঝেন না, এটা তো প্রবলেম। সো আপনি ওই স্ট্রাকচারটা নোট করে ফেলেন। এরকম 2-4টা লাইন আপনি পাবেন প্রত্যেকটা প্যাসেজে, এগুলো নোট করে ফেলেন এবং ভালো করে অ্যানালাইজ করেন যে কেন বুঝলাম না। তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে ওই সেন্টেন্সগুলো বোঝার ক্যাপাসিটি তৈরি হয়ে যাচ্ছে। এবং এই সেন্টেন্স প্যাটার্নগুলো কিন্তু অনেক না, হাজার না, ইট উইল বি অ্যারাউন্ড 100। সো 100টা সেন্টেন্স আপনি এভাবে যদি অ্যানালাইজ করেন খুঁজে বের করে, ইনশাল্লাহ আপনাকে কেউ থামাইতে পারবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখান থেকে আপনি যখন পড়বেন আপনার আরও একটা পড়ার একটা সিস্টেম ফলো করতে হবে। সেটা হলো যে আপনি আগে একটু দেখবেন
টাইটেলটা দেখেন, টাইটেলটা দেখার পর ওইটা আপনি একটা ধারণার নেওয়ার চেষ্টা করেন যে এখানে আসলে কী নিয়ে আলাপ হচ্ছে। তো এটা আপনার ব্রেন একটা স্ট্রাকচার অলরেডি দিয়ে দেবে। দেন আপনি ফার্স্ট লাইনটা পড়েন, বোঝার চেষ্টা করেন যে ওখানে কী নিয়ে আলাপ হচ্ছে। এগুলো হচ্ছে প্রেডিক্টিভ রিডিংয়ের একটা টেকনিক, এটা খুব হেল্পফুল হয়। আমি এটা নিয়ে পরে অন্য কোনো একটা ভিডিও বানাবো। এনিওয়ে, আপনি এভাবে অ্যানালাইজ করে পড়বেন এবং তখন সেন্টেন্স নোট নেবেন, যেগুলো স্ট্রাকচার যেগুলো বোঝেন না আপনি, যে লাইনগুলো, একই সাথে ভোকাবুলারি নোট নেবেন এবং এইগুলো আপনি অ্যাঙ্কিড্রয়েড বা স্পেসড রিপিটেশন মেথড ইউজ করে ওগুলো পড়বেন। এগুলো খুবই হেল্পফুল হবে। আর যদি দেখেন যে একেবারেই ভোকাবুলারি আমি পারি না, ইভেন হোয়াইট বোর্ড কী জিনিস আমি এও বুঝতেছি না, তখন অফকোর্স আপনার ভোকাবুলারি বাড়াইতে হবে। বিশেষ করে ভিজুয়াল ভোকাবুলারিগুলো আপনাকে বাড়াইতে হবে, সেটার মেথডটা ভিন্ন হতে পারে। এনিওয়ে, সো রিডিং আমি বললাম অলরেডি, রিসোর্স আপনি ওই যে আইএলটিএস অ্যাডভান্টেজের যেটা বললাম ওটা দেখেন, আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর ওর যে টেকনিকগুলো আছে, দোজ আর ফেয়ার এনাফ। একটা ভিডিও দেখেন, অনেক কিছু দেখতে চান না, গুলাই ফেলবেন। এরপরে আসেন রাইটিংয়ের জন্য অফকোর্স আপনার বেসিক রাইটিং ভালো না হলে নো টেকনিক উইল বি হেল্পফুল ফর ইউ। আপনি আগে বেসিকটা ইমপ্রুভ করেন। অ্যাট ফার্স্ট গ্রামার, আমি বলবো যে গ্রামারটা ঠিক করেন। প্রত্যেক দিন অন্তত একটা করে রাইটিং প্র্যাকটিস করেন, টাস্ক 1 অথবা টাস্ক 2। আজকে টাস্ক 1 লিখলে কালকে টাস্ক 2 লেখেন। কাউকে দিয়ে গ্রেডিং করাই নেন, কাউকে যদি না পান চ্যাট জিপিটি দিয়ে করাই নেন। টাইপ করে দেবেন, লেখার পরে ও আপনাকে গ্রেডিংটা করে দেবে। এরপর আসেন আপনার প্রত্যেকটা টাইপ অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে। টাস্ক 1-এ আপনি যদি দেখেন যে ডায়াগ্রাম ভালো লিখতে পারেন না, অবশ্যই ডায়াগ্রাম 2-4টা প্র্যাকটিস করবেন। লাইন গ্রাফ, বার বার স্ট্যাক বার ডায়াগ্রাম, পাই চার্ট, সবগুলো প্র্যাকটিস করবেন। তাহলে আপনার জন্য খুব বেশি প্রবলেম হবে না। যদি সময় কম থাকে অন্তত একটা করে প্র্যাকটিস করে যাবেন। আর টাস্ক 2-র জন্য একই কথা। আর অলওয়েজ মেক শিওর যে আপনি সবগুলো ওয়ার্ড কাউন্ট করছেন। মানে আপনি তো একটা একটা করে কাউন্ট করবেন না, কতগুলো লাইন লিখছেন এটা দেখলেই আপনার আস্তে আস্তে আইডিয়া চলে আসবে যে কতগুলো ওয়ার্ড আমি আসলে এখানে লিখেছি। আর এটার জন্য বই আপনি দেখবেন হচ্ছে পলিন কালেনের বই আছে টাস্ক 1 টাস্ক 2-র উপর, ওইটা, অথবা কেমব্রিজের যে অফিসিয়াল যে বইটা আছে, কেমব্রিজ অফিসিয়াল গাইড ফর আইএলটিএস, ওইটা দেখেন, ওটাও পলিন কালেনের লেখা, ওটা অনেক হেল্পফুল হবে। বাংলাদেশি যদি কোনো বই দেখতে চান, মাহফুজ ভাইয়ের একটা বই আছে, ওইটা দেখতে পারেন। আমি সব কিছুরই লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আর এরপরে থাকে স্পিকিংয়ের জন্য আপনি একটু অ্যাপ বেসড প্রিপারেশন নেন, এটা খুব হেল্পফুল হয়। আর একজন পার্টনার থাকবে আপনার। প্রথমত একটা বই নেবেন, যে হইতে পারে আইএলটিএস স্পিকিং সাকসেস বাই মাইক ওয়াটে, এই বইটা নেন, ওখান থেকে সে স্ট্রাকচার শিখে ফেলেন। প্রথমত পার্ট 1-এর জন্য 30 থেকে 40টা প্রশ্ন দেখেন, আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এবং কোনো উত্তর মুখস্থ করবেন না, চেষ্টা করবেন ওর মধ্যে থেকে ওই স্ট্রাকচার ফলো করার, বাট উত্তরটার জন্য আপনার স্বকীয় হয়। আর যখন আপনাকে কোয়েশ্চেনটা করবে, চেষ্টা করবেন প্রথমে অনলাইনে আনসার দেওয়ার, এবং ওইটা পরবর্তী 2-3 লাইনে এক্সাম্পল অথবা ফার্দার ডেসক্রিপশান দেওয়ার জন্য। যেমন আপনাকে বললো যে আপনার হোম টাউন কোনটা, তখন আপনি বলতে পারেন যে আমার হোম টাউন খুলনা, এবং খুলনা এর জন্য বিখ্যাত বা মানুষজন চেনে। এরকম ছোট করে একটু বলা যাইতে পারে, জাস্ট এক লাইন খুলনা এরকম বলে থেমে যান না। সো আরেকটা ব্যাপার হলো পার্ট টুতে যে আপনাকে যখন কিউ কার্ডটা দিবে, চেষ্টা করেন পুরোপুরি ওই স্ট্রাকচারটা ফলো করার। এটাতে আপনার জন্য উত্তর করাটা অনেক সহজ হবে। দেখেন, উত্তর করার সময় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে স্ট্রাকচার খুঁজে পাওয়া যায় না, কী বলবো এটা খুঁজে পাওয়া যায় না। ফর দ্যাট আপনি যতটা বলতে পারবেন ওই টাইমের মধ্যে, তার থেকে বেশি প্রিপারেশানটা নেবেন ছোটো ছোটো করে, তখন অনেক হেল্পফুল হবে। আর উনি আপনাকে যখন 1 মিনিট টাইম দিবে, ছোটো ছোটো করে নোট করবেন যে কাগজটা আপনাকে দেওয়া হবে, এটা অনেক হেল্পফুল। এবং যখন বলা আরম্ভ করবেন, ওই স্ট্রাকচার ধরে বলে যাবেন, ইনশাআল্লাহ অনেক ভালো আপনি একটা পারফরমেন্স ওইখানে দিতে পারবেন। আর বলে যান, আপনি 2 মিনিট যে আপনার বলার কথা আপনি বলে যান, উনি আপনাকে থামাবে যদি আপনার টাইম শেষ হয়ে যায়। অ্যান্ড দ্যাটস নট এ বিগ অফেন্স অ্যাকচুয়ালি। চেষ্টা করবেন যেন টাইমের আগে আপনি থেমে না যান এটার জন্য। এর পরের কথা হলো যে পার্ট থ্রির কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি একটু অ্যাডভান্স নেচারের হয়, এবং পার্ট 2 রিলেভেন্টই হয়, কিন্তু আপনার পার্ট 2-র বাইরেও হইতে পারে অনেক সময়, বাট দে উইল বি রিলেভেন্ট। সো এইগুলো হচ্ছে স্পিকিং। এখন আপনি যদি রিসোর্সের কথা বলেন, স্পিকিংয়ের জন্য পার্ট 1-এর জন্য অলরেডি বলছি যে 30 to 40 কোয়েশ্চেন্সের আপনি প্রিপারেশান নিলে ইনশাল্লাহ পেরে যাবেন। আর পার্ট 2-এর জন্য আপনাকে যেটা করতে হবে, আইএলটিএস সাইমনের আপনি ইসের জন্য পাবেন,
একটা ফুল প্লেলিস্ট পাবেন পার্ট 2 এর উপরে। এই প্লেলিস্টটা আপনি যদি ভালো করে হজম করে ফেলতে পারেন, ইনশাল্লাহ পার্ট 2 তে আপনাকে কেউ আটকাইতে পারবে না। উনি বেসিক্যালি 6টা-7টা ক্যাটাগরি দিয়েছে, যেগুলোর মধ্যে থেকে সাধারণত পার্ট 2 এর কোশ্চেনগুলো হয়। আপনি যদি ওইগুলো বেসড প্রিপারেশান নেন, তাহলে আপনার পার্ট 2 এ আপনি কী বলবেন, কীভাবে বলবেন, কোন ধরনের ওয়ার্ডস ইউজ করবেন, একেবারে ইন ডিটেলস হচ্ছে ওখানে পেয়ে যাবেন। আর পার্ট 3রও ওনার কিছু ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। আমি প্রত্যেকটাই ফলো করছিলাম। এমনকি আপনি রাইটিংয়ের জন্য আইএলটিএস সাইমনের রিসোর্সগুলো অবশ্যই দেখবেন। সো আমি একটু সাম আপ করি। লিসেনিংয়ের জন্য আপনি প্রথমত বলেছি আইএলটিএস অ্যাডভান্টেজ থেকে একটা ভিডিও, অ্যান্ড বাংলায় যদি দেখেন তাহলে বাংলায় আইএলটিএসের দেখেন, অথবা রিমন ভাই আছেন, ওনার ভিডিও দেখতে পারেন। আর স্পিকিংয়ের জন্য আইএলটিএস সাইমন ফর পার্ট 2 পার্টিকুলারলি, অ্যান্ড রাইটিংয়ের জন্য আপনার সেম আইএলটিএস সাইমন, অ্যান্ড আইএলটিএস অ্যাডভান্টেজও দেখতে পারেন। আর এলসা অ্যাপটা ইউজ করে স্পিকিংয়ের প্র্যাকটিসটা করবেন। এলসা অ্যাপ ব্যবহার করে কিভাবে করতে হয় এটা নিয়ে আপনি ভিডিও পাবেন অলরেডি। যদি না পান, আমিও এই পেজে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে সো বাদ গেছে রিডিং। সো রিডিংয়ের ব্যাপারটা আরেকটু ডেসক্রিপটিভ বলতে হবে, যদিও এই ভিডিওটা লেন্থ অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তারপরে হয়তো সবটা কাভার করতে পারি নাই, আমি চেষ্টা করব আর একটা ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর আচ্ছা, কত সময় লাগতে পারে এর একটা প্রশ্ন ছিল। আপনার যদি বেসিক খুব খারাপ হয়, 6 মাস যদি আপনি রিগোরাসলি লেখাপড়া করেন, লাইক 4 থেকে 6 ঘন্টা যদি প্রত্যেক দিন পড়েন, ইনশাল্লাহ আপনার জন্য আইএলটিএস একটা ভালো স্কোর করা অসম্ভব কোনো কিছু না, ইনশাল্লাহ পারবেন। আর যদি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হন, আমি বলবো অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস সময় নেওয়ার জন্য। আর অ্যাডভান্স যদি স্টুডেন্ট হন, আপনার জন্য কোনো কথা নাই অ্যাকচুয়ালি। আপনি 1 সপ্তাহ প্রস্তুতি নিয়েও আপনি টেস্টে বসে একটা ভালো স্কোর আনতে পারবেন। সো এটা টোটালি ডিপেন্ডস অন ইউর লেভেল অফ ইংলিশ রাইট নাও। সো আপনাকেই এটা বুঝতে হবে। আর যদি না বুঝেন, তাহলে একটা কোচিং সেন্টারে যান, সেখানে যে একটা টেস্ট দেন, তারা বলে দিবে যে আপনার আসলে আপনি কোন লেভেলে এখন আছেন এবং আপনার কতদিন লাগবে। ইট রিয়েলি ডিপেন্ডস অন ইউর কারেন্ট লেভেল অফ ইংলিশ, নাথিং এলস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ভুলভাল রিসোর্স ইউজ করবেন না। অলওয়েজ ট্রাই টু গো ফর অফিসিয়াল অ্যান্ড ট্রাস্ট টু দি রিসোর্সেস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।